অক্সফোর্ডের ভ্যাকসিনে চূড়ান্ত অনুমোদন দিল ভারত। ব্যবহার হবে ব্যাপক হারে, শিগগিরই পাচ্ছে বাংলাদেশ। বিতরণ ব্যবস্থাপনা নির্ধারণী চ্যালেঞ্জিং। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নিলেন ৯৭ শিক্ষানবিশ এএসপি। পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। এবং প্রতারিত হওয়ার জন্য দেশ স্বাধীন করিনি, পিকে হালদারের প্রতারণার শিকার মুক্তিযোদ্ধা ক্ষোভ জানালেন আদালত। ভুক্তভোগী এক সাবেক প্রধান বিচারপতিও। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। মহামারী করোনার থাবা রুখে দিতে আবারও এলো সুখবর। অক্সফোর্ডের ভ্যাকসিন ভারতে চূড়ান্ত অনুমোদন পাওয়ার চলতি মাসেই টিকা হাতে পাওয়ার আশা বাংলাদেশের। এদিকে টিকা সংরক্ষণ, বিতরণ, প্রয়োগ থেকে শুরু করে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে টিকা কেন্দ্রেরও। হাতে পেলে স্বল্প সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ফ্রন্টলাইনারদের দেওয়া হবে টিকা। দীর্ঘ অচলাবস্থার পর অবশেষে বাংলাদেশ হাতে পেতে যাচ্ছে মহামারী করোনার ভ্যাকসিন। অক্সফোর্ডের ভ্যাকসিন ভারতে চূড়ান্ত অনুমোদন পাওয়ার খবর আশার সঞ্চার করেছে সাধারণ মানুষের মনে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ভারত অক্সফোর্ডের ভ্যাকসিন অনুমোদন দেয়ায় কেটে গেছে সংকট। চলতি মাসেই ভ্যাকসিন হাতে পাওয়ার আশাবাদ জানিয়ে প্রতিষ্ঠানটি বলছে, টিকা হাতে পেলে স্বল্প সময়ের ব্যবধানে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োগ করা হবে ফ্রন্টলাইনারদের। আমরা আশা করছি যে জানুয়ারি মাসে আমরা হয়তো টিকাগুলো পেয়ে যাব এবং টিকা পাওয়ার সাথে সাথে একেবারে স্বল্প সময় ব্যবধানে আমরা টিকা প্রয়োগ শুরু করতে পারবো। টিকা সংরক্ষণ, দেশের প্রত্যন্ত অঞ্চলে বিতরণ, টিকা প্রয়োগ থেকে শুরু করে টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি এগিয়ে নেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের বিষয়টিও। টিকা প্রয়োগের জন্য যে প্রস্তুতির আমাদের প্রয়োজন, সেই প্রস্তুতি আমরা ইতিমধ্যেই নিয়ে রেখেছি। ট্রেনিং এর লজিস্টিক সব ব্যবস্থা করেছি। ট্রেনিংটা আমরা খুব শীঘ্রই শুরু করে দেব। আমাদের স্টোরেজ ব্যবস্থাপনা, কোল্ড চেইন, এগুলো আমাদের যথারীতি আছে, কোনো সমস্যা নেই। এদিকে টিকা সংরক্ষণ থেকে প্রয়োগ প্রতিটি ধাপেই কঠিনভাবে আধুনিক ও বিজ্ঞানসম্মত নিয়মকানুন মেনে চলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। ভ্যাকসিন অনেক বেশি একসাথে পাবো না। আমাদের ভ্যাকসিনটা মাস হিসাবে একটা অ্যামাউন্ট আসবে যেটা মানুষকে দিতে হবে। তাহলে মানুষকে যদি দিয়ে আমার ভ্যাকসিনের লাভ পেতে হয়, তাহলে হচ্ছে যারা সবচেয়ে বেশি রিস্ক, যাদেরকে দিলে মৃত্যুহার কমে যাবে, এরকম লোকগুলোকে আমাদেরকে ডিস্ট্রিবিউট করতে হবে। প্রতি লটে 50 লাখ করে সেরাম ইনস্টিটিউট থেকে 3 কোটি ভ্যাকসিন কিনবে বাংলাদেশের ভ্যাকসিনকো। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে আজ অক্সফোর্ডে তৈরি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন প্রয়োগের চূড়ান্ত অনুমোদন দেয় ভারতের ঔষধ নিয়ন্ত্রণকারী সংস্থা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। ভ্যাকসিনের অনুমোদনের খবরেই কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। যুক্তরাজ্যের পর এবার অক্সফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনের অনুমোদন দিল ভারত। দেশটির বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশের পর রোববার ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এই ভ্যাকসিন ব্যবহারের চূড়ান্ত ছাড়পত্র দেয়। অক্সফোর্ডের পাশাপাশি দেশটির নিজস্ব প্রতিষ্ঠান ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন ব্যবহারেরও অনুমোদন দেওয়া হয়। एक बात पे पूरा आप श्योर रहिए कि किसी में भी सेफ्टी का कंसर्न होगा, थोड़ा भी कंसर्न होगा तो हम उसको कभी अप्रूव नहीं करेंगे। कुल मिला के ये सेफ है ऑफ कोर्स 110%। করোনায় বিপর্যস্ত 130 কোটি জনসংখ্যার এই দেশটিতে একদিনে 2টি ভ্যাকসিনের প্রয়োগের অনুমোদন পাওয়ায় উল্লাস প্রকাশ করছেন সাধারণ মানুষ। ভ্যাকসিনটা যদি আসে এবং ওটা যদি আমাদের একটা পজিটিভ, ওটার পজিটিভ সাইড যে আমরা আবার নর্মালসি আরও ফিরে পাবো। আমাদের তো 3 মাস ধরে কাজ বন্ধ হয়েছিল, সেই লকডাউন ছিল, পরিস্থিতি হোক শান্তি হোক, এটাই আর বলছি। কোভিড-19কে হ্যান্ডেল করাটাও কোনো সেটারই প্রমাণ ভারত আবার একবার দিয়েছে। ভ্যাকসিন অনুমোদনের কয়েক মিনিট পরই এক টুইট বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের নিজস্ব প্রযুক্তির ভ্যাকসিন অনুমোদন পাওয়ার দিনটিকে ভারতীয়দের জন্য গর্বের বলে উল্লেখ করেন তিনি। এখন দেখার বিষয় 130 কোটি মানুষের দেশ এই ভারতে আগামী জুলাই মাস পর্যন্ত 30 কোটি ভ্যাকসিন প্রয়োগের যে লক্ষ্যমাত্রা, সেটি মোদী সরকার সফলভাবে সম্পূর্ণ করতে পারে কিনা। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।
করোনার কারণে বন্ধ হওয়া আন্তর্জাতিক ফ্লাইট চালু করল সৌদি আরব। আজ থেকে শুরু হয়েছে সব ধরনের ফ্লাইট। আকাশপথের পাশাপাশি সড়ক ও সমুদ্র পথেও সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। এতে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীরা কাজে ফেরার সুযোগ পাবেন। রিয়াদ প্রতিনিধি আরিফুর রহমানের রিপোর্ট। 15 দিন পর অবশেষে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি কর্তৃপক্ষ। করোনা স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করতে পারবে এয়ারলাইন্সগুলো। আকাশপথের পাশাপাশি সড়ক ও সমুদ্র পথেও দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। জরুরি কাজে দেশে আসার পাশাপাশি দীর্ঘদিন ধরে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীরাও কাজে ফেরার সুযোগ পাবেন। সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আজকে থেকে আমরা ইনশাল্লাহ বাড়িতে যাওয়ার একটা প্রস্তুতি আছে, যেতে পারবো। কিছুদিন ফ্লাইট বন্ধ ছিল, এখন ফ্লাইট চালু হওয়াতে আমার জন্য অনেক সুবিধা হয়েছে। ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরবে প্রবেশের জন্য অবশ্যই করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দেশটিতে নতুন ধরনের করোনা শনাক্ত না হলেও থেমে নেই সংক্রমণ। সবশেষ একদিনে আক্রান্ত হয়েছেন 100 জন। ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় 21শে ডিসেম্বর আকস্মিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয় সৌদি আরব। এতে বন্ধ হয়ে যায় সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। প্রথম 7 দিন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হলেও পরবর্তীতে এর মেয়াদ আরও 7 দিন বাড়ানো হয়। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। প্রযুক্তির বিকাশে অপরাধের ধরন পাল্টে যাচ্ছে, তাই জননিরাপত্তা নিশ্চিতে পুলিশকে আরও দক্ষ ও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজশাহীর পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে তিনি কথা বলেন। আইনের শাসন প্রতিষ্ঠা করে মানুষের আস্থা অর্জনে পুলিশ বাহিনীকে নির্দেশ দেন সরকার প্রধান। করোনা মহামারীর বাস্তবতায় অন্যান্য অনুষ্ঠানের মতো এবছর পুলিশ একাডেমির প্রশিক্ষণ সমাপনীও অনুষ্ঠিত হলো অনলাইন পরিসরে। রোববার সকালে গণভবন থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 37তম শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী। তাকে রাষ্ট্রীয় সালাম জানায় নবীন পুলিশ কর্মকর্তারা। এবছর 13 নারীসহ 97 জন এএসপি প্রশিক্ষণ শেষ করে শপথ নেন দেশের আইন শৃঙ্খলা রক্ষায়। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, সার্বিক আধুনিকায়নের মাধ্যমে জনবান্ধব পুলিশ গড়তে চায় সরকার। পুলিশকে মানুষের আস্থা বিশ্বাস অর্জন করতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে পারলে, আস্থা বিশ্বাস অর্জন করতে পারে, তো পুলিশ সংখ্যার প্রয়োজন হবে না। মানুষকে সাথে নিয়েই এদেশে যে কোনো অপরাধ দমন করা যাবে। কাজে সেইভাবেই নিজেদেরকে গড়ে তুলতে হবে। পুলিশ বাহিনী পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দেবে। পুলিশের জন্য আলাদা মেডিকেল ইউনিট গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির অবাধ প্রবাহে অপরাধের ধরন পাল্টেছে, সতর্ক থাকতে হবে কর্মকর্তাদেরও। পৃথিবী এগিয়ে যাচ্ছে, প্রযুক্তি বৃদ্ধি পাচ্ছে, ক্রাইমের ধরনটাও বদলে যাচ্ছে। সাইবার ক্রাইম ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এটাকেও আমাদের দমন করতে হবে। বলতে গেলে একটা বৈশ্বিক ক্রাইম। এই ক্রাইম থেকে দেশকে রক্ষা করা, তাছাড়া সন্ত্রাস, জঙ্গিবাদ দমন করা, যেগুলি সামাজিক অপরাধ বা নানা ধরনের পারিবারিক অপরাধ, সেখানে কিন্তু পুলিশ অনবদ্য ভূমিকা রেখে যাচ্ছে এবং এটাকে আরও দক্ষতার সাথে দমন করতে হবে। ইন্টারনেটের প্রসারে জনজীবনের শান্তি যাতে বিঘ্নিত না হয়, আরও দক্ষতার সাথে সে বিষয়ে কাজ করতে পুলিশকে নির্দেশ দেন সরকার প্রধান। গুজব রটানো বা এই ধরনের কাজ যাতে করতে না পারে সেদিকে দৃষ্টি দিতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনাকালীন অচল অবস্থার মধ্যেও এগিয়ে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ। ইতোমধ্যে 2500 মিটার দীর্ঘ একটি টানেল টিউব বসে গেছে। চলছে দ্বিতীয় টানেল টিউব স্থাপন। এরই মধ্যে 61% নির্মাণ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে প্রকল্প পরিচালক নুরুল জামাল আতিকের ক্যামেরায়। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে চলাচল করবে বিভিন্ন ধরনের যানবাহন। এই টানেল দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা গাড়িগুলো দ্রুত পৌঁছে যাবে কক্সবাজারে। আগের চেয়ে 1.5 থেকে 2 ঘন্টা কম সময় লাগবে গন্তব্যে পৌঁছাতে। শুধু ঢাকা থেকে ছেড়ে আসা গাড়ি নয়, এই সুড়ঙ্গ পথ দিয়ে মূল শহরকে এড়িয়ে দক্ষিণ চট্টগ্রামের গাড়ি পৌঁছে যাবে মাত্র 15 থেকে 20 মিনিটে।
এ সব কিছুই সম্ভব হবে 2022 সালের নির্ধারিত সময়ে কর্ণফুলী টানেলের কাজ শেষ হওয়ার মাধ্যমে যানবাহন চলাচল শুরু হলে। এর মধ্যে আমাদের কাজের অগ্রগতি 61% হয়ে গেছে নভেম্বর মাস পর্যন্ত। তো আমরা আশা করছি যে এইভাবে আমরা চলতেছি সেভাবে যে কাজ যদি সব কিছু ঠিকঠাক চলে আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমরা কাজ শেষ করতে পারবো বলে আশা করি। কর্ণফুলী টানেল চালুর প্রথম বছরে 50 লাখের বেশি গাড়ি টানেলের নিচ দিয়ে চলাচল করবে। টানেলের ফলে অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদ নগর পরিকল্পনাবিদদের। সব কিছু মিলিয়ে কিন্তু এটা একটা বিশাল পরিবর্তন নিয়ে আসবে এবং এটার আমরা যেটা আশা করব যে প্রজেক্ট করার পরে যে সঠিক রক্ষণাবেক্ষণ এবং এটা একটা কিন্তু হাইলি টেকনিক্যাল বিষয় তো টানেল, তো এটা যাতে আমরা ভালোভাবে করতে পারি। চীনের সাংহাই নগরীর আদলে এই টানেল হলে শুধু ওয়ান সিটি টু টাউন নয়, নদীর ওপারে স্থাপিত শিল্প কারখানায় বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শুধুমাত্র টুইন সিটি হবে সেটা না, কর্মসংস্থান হবে। ওদিকে কর্ণফুলীর ওপারে একটা শহর গড়ে উঠলে সেখানে নতুন নতুন শিল্প কারখানা হবে। 4 লেন বিশিষ্ট দুটি টিউব সংবলিত 3.32 কিলোমিটার এই টানেলের ব্যয় ধরা হয়েছে 10,374 কোটি টাকা। দক্ষিণ এশিয়ার মধ্যে নদীর তলদেশ দিয়ে সরাসরি সুড়ঙ্গপথ তৈরির প্রকল্প এটি প্রথম। বৃহৎ অর্থনৈতিক দেশ ভারত, শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানে নেই এই ধরনের প্রকল্প। সেক্ষেত্রে কর্ণফুলী টানেল নির্মিত হলে পুরো চট্টগ্রামের আমূল পরিবর্তন আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামের কর্ণফুলী টানেল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। প্রতারিত হতে দেশ স্বাধীন করিনি, মরণোত্তর খেতাবও চাই না। জীবনের শেষ সম্বল কষ্টের উপার্জিত টাকা ফেরত চেয়ে আদালতে ক্ষোভ জানান পিকে হালদারের প্রতারণার শিকার মুক্তিযোদ্ধা। 3,500 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পলাতক পিকে হালদারের ঠিকানা সরকারকে জানিয়েছে কানাডা। যে কোনো সময় তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করবে ইন্টারপোল, জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। পিপলস লিজিং এর নামে দেশের প্রায় 6,000 বিনিয়োগকারী 3,500 কোটি টাকা আত্মসাৎ করে পিকে হালদার। টাকা ফেরত চাইতে ক্ষতিগ্রস্তরা মামলা করার আগেই দেশ থেকে পালিয়ে যায় সে। কানাডায় পলাতক এই অর্থ আত্মসাৎ ও পাচারকারীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে রোববার দুর্নীতি দমন কমিশন কানাডা সরকারের কাছ থেকে পিকে হালদারের অবস্থান নিশ্চিত হওয়ার বিষয়টি হাইকোর্টকে জানান। বলেন যে কোনো মুহূর্তে পিকে হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করবে ইন্টারপোল। কানাডা আর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা ওই পিকে হালদারের অ্যাড্রেস পেয়েছি এবং তার ভাইয়ের অ্যাড্রেস, তার বিভিন্ন রিলেটিভস, তার কলিগসদের যে অ্যাড্রেসগুলি পেয়েছি আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেগুলো ওগুলো আমরা সব কিছু এফিডেভিট আকারে আজকে আদালতে আমরা দাখিল করে দিয়েছি। এখন রেড অ্যালার্ট জারির পর্যায়ে আছে এবং এইটা যে কোনো সময় হতে পারে, ইভেন আজকেও হয়ে যেতে পারে। পিকের প্রতারণায় সর্বস্ব হারানো 4 ভুক্তভোগী আদালতের শরণাপন্ন হন, যাদের মধ্যে আছেন সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের বড় মেয়ে ডক্টর নাশিদ কামাল, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শওকতুর রহমান ও ক্যান্সারে আক্রান্ত সামিয়া বিনতে মাহবুব। জীবনের শেষ সম্বলটুকু ফিরিয়ে দিতে আদালতের কাছে আকুল আবেদন জানান ক্ষতিগ্রস্তরা। আমার বৃদ্ধ মায়ের চিকিৎসার জন্য এই টাকাটা আমি আমানত হিসেবে রেখেছিলাম। আমি আমার টাকা চাই, মরণোত্তর গার্ড আবনার আমার প্রয়োজন নেই। এই স্বাধীনতা তো আমরা চাইনি। এসব ভুক্তভোগী পিকে হালদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তোলেন। কিন্তু বাংলাদেশ ব্যাংক এবং পিকে হালদার কিভাবে যেন তারা রিলেটেড। পিকে হালদার তো সুটকেস ভর্তি করে টাকা নিয়ে যায়নি। আমি যদি কালকে মরে যাই, আমার বাচ্চাটার দেখাশোনা কে করবে? এই টাকাগুলো আমার সমস্ত সেভিংস এখানে। আমাদের এখন যে অবস্থা সেটা তো আমরা কারোর সামনে এসে বলতে পারছি না যে এই টাকাগুলো আমাদের হারিয়েছে। প্রায় 300 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গেল বছরের 8 জানুয়ারি পিকে হালদারের বিরুদ্ধে মামলা করে দুদক। একই সঙ্গে 1,635 কোটি টাকা পাচারেরও অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সরকারের মন্ত্রী ও সমাজের উচ্চ শ্রেণীর মানুষের জন্য ভ্যাকসিনের তালিকা করা হচ্ছে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, সাধারণ মানুষ কিভাবে ভ্যাকসিন পাবে তা বলা হচ্ছে না। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। গুলশান ক্লাব, ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, এই সমস্ত ক্লাবগুলোতে যারা সদস্য আছেন তাদের নাম তালিকা করা হচ্ছে। এবং আরও শুনতে পাচ্ছি যে আপনার আমাদের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তাদের জন্য করা হচ্ছে, মন্ত্রীদের জন্য করা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ কিভাবে এই ভ্যাকসিনটা পাবে
এবং কখন পাবে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য আমরা কিন্তু সরকারের কোনো দপ্তরের কাছ থেকে এখন পর্যন্ত পাইনি। স্বাস্থ্যমন্ত্রী গতকাল বলেছেন যে 426 টাকা মূল্য পড়বে। এই মূল্যটা কি সরকার প্রদান করবে নাকি আপনার জনগণকেই প্রদান করতে হবে যারা ভ্যাকসিন নেবে, সেটা কিন্তু ক্লিয়ার না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি জাতির সঙ্গে তামাশা। সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে একথা বলেন। তিনি বলেন, করোনার এই সংকটেও দেশের অর্থনীতি প্রবৃদ্ধি আশানুরূপ অবস্থায় রয়েছে, সফলভাবে এগিয়ে চলছে দেশ। এটা মামা বাড়ির আবদার আর কি কারণে মধ্যবর্তী নির্বাচন। দেশের মানুষ চায় যে বাংলাদেশে বড় বড় একটা আন্দোলন হচ্ছে, গণ অভ্যুত্থান হচ্ছে, পাবলিকের এটা ডিমান্ড, জনদাবি, জনগণ যাতে নির্বাচিত করে। জনদাবি ছাড়া তারা সরবে কি করে? এটা তো জনদাবির কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই কোথাও। এখন আমি হুট করি একটা বিবৃতি দিয়ে দিলাম, প্রেস ব্রিফিং করে বললাম যে মধ্যবর্তী নির্বাচন দিই, তো এটা তো মামা বাড়ির আবদার। মধ্যবর্তী নির্বাচন কেন দেব? বিএনপির সরকার উৎখাতের আন্দোলন এখন জনগণের কাছে হাস্যকর বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় বিএনপিকে নতুন বছরে ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসার আহ্বান জানান তিনি। বছরে নাকি সরকারকে উৎখাত করবেন। গত 12 বছর ধরে তারা সরকারকে উৎখাত করতে গিয়ে তারা নিজেরাই জনগণের কাছ থেকে উৎখাত হয়ে গেছেন অলরেডি। তা আমি তাদেরকে অনুরোধ জানাবো যে সরকার উৎখাতের যে আন্দোলনের কথা আপনারা বলছেন প্রতিনিয়ত, এতে জনগণের কাছে আগে যেমন হাস্যকর হয়েছেন, এখনও হাস্যকর হচ্ছেন। চলতি বছরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এ বিষয়ে নতুন করে মিয়ানমারও ইতিবাচক সাড়া দিয়েছে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ কথা ব্রিফিংয়ে তিনি জানান। মন্ত্রী জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে বিপক্ষে থাকা সব দেশকে চিঠি পাঠানো হয়েছে। 132টি দেশ আমাদের সপক্ষে রায় দিয়েছেন। 9টি দেশ এরা আগেও আমাদের থার্ড কমিটিও আমাদের বিরুদ্ধে ছিলেন, আর 26টি দেশ অ্যাবস্টেইন। তারা আমাদের বলেছেন মায়ানমারকে অসন্তুষ্ট করতে চাই না। তো আমরা যদি নিউট্রাল থাকি, অ্যাবস্টেইন করি তাহলে আমাদের একটা লেভারেজ থাকে। আমরা আশা করি এই বছরে পরিমাণটা অনেক বড়, কিন্তু আমাদের বিশ্বাস এবং প্রত্যাশা আপনারা আপনাদের নাগরিকদের নিয়ে যাবেন। সরকারের মাঠ প্রশাসন 3 মাস পেঁয়াজ আমদানি বন্ধ রাখার আহ্বান জানালেও তাতে গুরুত্ব দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। কোনো বাধা ছাড়াই দেশে ভরা মৌসুমে আবারও পেঁয়াজ রপ্তানির দরজা খুলেছে ভারত, যার নেতিবাচক প্রভাবে কমেছে দেশি পেঁয়াজের দামও। বাজার দরে হঠাৎ পতনে দিশেহারা কৃষক। আর চাহিদা না থাকার পরও পেঁয়াজ আমদানিতে নাখোশ অর্থনীতিবিদরাও। একেবারে বন্ধ না করা গেলেও আমদানিতে চড়া শুল্ক আরোপেরও আহ্বান তাদের। নাটোর প্রতিনিধি আল মামুনের সহযোগিতায় জুবাইর ফয়সালের রিপোর্ট। অদ্ভুত এক ব্যবস্থায় যুগের পর যুগ চলে আসছে বাংলাদেশের বাজার ব্যবস্থা। চালের পর যার সবশেষ উদাহরণ পেঁয়াজ। মাস তিনেক আগে যখন শেষের পথে অভ্যন্তরীণ মজুদ, তখন আচমকাই কোনো ঘোষণা ছাড়াই বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। সংকট সামাল দেওয়ার সঙ্গে বাড়তি লাভের আশায় সরকারি উৎসাহেই বিপুল পরিমাণ জমিতে পেঁয়াজ চাষ করেছেন চাষিরা। অথচ দেশি পেঁয়াজের টইটম্বুর বাজারেই আবার শুরু হয়েছে ভারত থেকে আমদানি। 1 বিঘাতে মোটামুটি 30-40 হাজার টাকা খরচা চলে যায়, আর 1 বিঘার মাটির পেঁয়াজ বিক্রি করছে মোটামুটি 10-15 হাজার টাকা। ভারত থেকে যে পেঁয়াজটা আমদানি করতেছে আমরা লাভ পাচ্ছি না, আমরা ভবিষ্যতে আর কি পেঁয়াজ করবো? আমরা পেঁয়াজটা আর করবো না। তাই সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, বাইরে থেকে পেঁয়াজ যেন আমদানি না করে। সরকারের মাঠ প্রশাসন বলছে কৃষক স্বার্থ সুরক্ষায় বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে পেঁয়াজ আমদানি বন্ধ রাখতে। গত বছরও দিয়েছিলাম বাণিজ্য মন্ত্রণালয়কে একটি প্রস্তাব, 3 মাস যদি বাহিরের দেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা যায়, তাহলে পরে আমাদের দেশের উৎপাদিত পেঁয়াজ থেকে আমাদের কৃষকগণ প্রকৃতপক্ষে তারা ন্যায্য মূল্য পাবে।
যত দ্রুত সম্ভব পেঁয়াজ আমদানি বন্ধের পক্ষে অর্থনীতিবিদরাও। তবে অর্থনৈতিক সম্পর্কের খাতিরে তা করা না গেলেও আমদানিতে শুল্ক আরোপের আহ্বান তাদের। সরকার সে আমদানি শুল্ক আবার আরোপ করতে পারে, এতে করে বাংলাদেশের চাষিরা অনেকটাই স্বস্তির মুখ দেখবেন এবং পেঁয়াজের বাজারও অনেকটা ভারসাম্যমূলক এবং স্থিতিশীল হবে। দেশে উৎপাদন বাড়ানোর কৌশল হিসেবে গত 1 জুলাই থেকে পেঁয়াজ আমদানিতে 5% শুল্ক আরোপ করে সরকার, সেপ্টেম্বরে তুলে নেয়ার পর, যা এখনও রয়েছে স্থগিত। এর মধ্যেই চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, সাতক্ষীরার ভোমরা এবং দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ভারত থেকে আসা প্রায় 500 মেট্রিক টন পেঁয়াজ। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে পেঁয়াজ আমদানি করলেও কেজি প্রতি 50 টাকার নিচে বিক্রি করা সম্ভব হবে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, দেশি কৃষকের স্বার্থ রক্ষা করেই আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আমাদের ভোক্তাদেরটাও দেখব, কৃষকদের স্বার্থটাও দেখব। আমাদের সব ইচ্ছা যে আগামী 3 বছরের মধ্যে আমরা যেন সেলফ সাফিসিয়েন্ট হতে পারি। ঢাকার বাজারে ওই পেঁয়াজ বিক্রি হবে, ওখান থেকে আসা পাইকারি বাজারে 45 আর খুচরা বাজারে 50 থেকে 55-র মধ্যেই রান করবে, জায়গা বেশি দূরে কাছে মিলে। আমাদের দেশের পেঁয়াজ কিন্তু সেই রেঞ্জের মধ্যেই আছে। অতএব এই ভারতের পেঁয়াজ ঢুকলেও আমাদের সমস্যার কিছু নাই। সময় সংবাদে আরও থাকছে, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই ফিরতে চান পুরনো রূপে, দলে ভালো করার প্রত্যাশা। কেরানীগঞ্জের 3 ইউনিয়নের 4000 মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে ঢাকা 2 আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষে স্থানীয় নেতারা শীত বস্ত্র বিতরণ করে। কেরানীগঞ্জ মডেল থানার আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক হাজি শফিউল আজম খান বারকু এবং হাজি আলতাফ হোসেন বিপ্লব দুস্থদের হাতে শীত বস্ত্র তুলে দেন। দেশের বাইরের খবর, কয়েক বছর বিরতির পর জার্মানির বার্লিনে শুরু হয়েছে তুষারপাত। তুষারপাতের খবর জানাতে এই মুহূর্তে বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিটু। নাবিলা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বছরের প্রথম স্নো যেটাকে বলে বা তুষারপাত যাকে বলে, সেটি কিন্তু দুর্দান্ত গতিতে এখনো পড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি পেছনে আসলে সিটি কর্পোরেশন কিংবা এই জার্মান যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে এই ছোট্ট একটা গাড়ি একটু আগে চলে গেল, যেটি আসলে স্নো পরিষ্কারের কাজটা কিন্তু করছে এবং সেই সাথে পথের মধ্যে যাতে পথচারীদের কোনো কষ্ট না হয় সে কারণে কিন্তু ছোট ছোট যে পাথরের কণা সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নাবিলা, জার্মানির যে আবহাওয়া অধিদপ্তর তারা কিন্তু জানিয়েছেন যে 1 থেকে 5 সেন্টিমিটার বরফ কিন্তু আজকে রোববার সারাদিন পড়বে এবং সেটি রাত পর্যন্ত আসলে পড়ার একটি সম্ভাবনা আছে। এরপরে গুড়ি গুড়ি বৃষ্টি হবে, যাতে যে স্নোটা পড়বে বা তুষারপাত যেটি হবে নাবিলা, সেটি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে। সেই সাথে কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে কমপক্ষে 0 ডিগ্রি থেকে আরো নিচে নেমে যাবে তাপমাত্রা এবং সেই কারণে সবাইকে আসলে শীতের যে বস্ত্র কিংবা শীতের যে শীত থেকে বাঁচার জন্য বা ঠান্ডা থেকে বাঁচার জন্য যে ধরনের কাপড় পরা দরকার সে ধরনের কাপড় পরার জন্য কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে। নাবিলা, একটু আগে আমি আসলে কয়েকজন প্রবাসী বাংলাদেশিদের সাথেও কথা বলছিলাম, তারা জানিয়েছেন যে আসলে গত 4-5 বছরে এই ধরনের তুষারপাত না দেখে তারাও খুব হতাশ ছিলেন। বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু একটা বিরূপ প্রভাব কিন্তু আমরা দেখতে পেরেছি। বিশেষ করে আপনি জানেন নাবিলা, এই যে আমাদের শীতের যে জ্যাকেট কিংবা শীতে কিন্তু বরফের কারণে এক ধরনের জুতো ব্যবহার করতে হয়, যে জুতোর ভেতরে কিন্তু গরমের জন্য কিছু একটা থাকে এবং এই কিছু একটা থাকাটা এটি কিন্তু গত কয়েক বছর ধরে কিন্তু এই অর্থনীতির যে বিরূপ প্রভাব পড়েছে, যার জন্য যারা জুতোর ব্যবসা করছেন কিংবা যারা শীতের জ্যাকেট বিক্রি করছেন, যারা মোটা মোটা জ্যাকেট বিক্রি করছেন, তারা কিছুটা হতাশ ছিলেন এবং তারা আসলে ব্যবসাটা ঠিক ভালোভাবে করতে পারেনি। সেই সাথে নাবিলা, আসলে এই যে তুষারপাত যে হচ্ছে এটি কিন্তু আরেকটু বাড়ার সম্ভাবনার কথা কিন্তু সবাই বলছে। যদি এই যে তুষারপাতের যেটি দেখতে পাচ্ছেন, আমি এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে আলেকজান্ডার প্লাস। এই আলেকজান্ডার প্লাস হচ্ছে বার্লিনের মিটে এবং এটি কিন্তু প্রাণকেন্দ্র এবং জার্মানির থেকে শুধু না সারা ইউরোপের এবং সারা পৃথিবীর লোকজন কিন্তু এই জায়গাটায় আসে। এই কারণে বারবার কিন্তু একটা গাড়ির মাধ্যমে তুষারকে সরানোর চেষ্টা চলছে। আমার পেছনে এই ছোট্ট জায়গাটা কিন্তু একটুখানি পরিষ্কার আছে, আমি যেখানে দাঁড়ালাম। আসলে আমি এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে আমিও যাতে পিছলে না পড়ি। এ কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু নাবিলা বলা হয়েছে যাতে করে আছড়ে পড়া কিংবা পিছলে পড়া না হয়, সে কারণেই কিন্তু সাবধানতার সাথে পথ চলার জন্য অনুরোধ করা হয়েছে। নাবিলা, জার্মানির বার্লিন থেকে তুষারপাতের শেষ খবর জানাতে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন বিটু বড়ুয়া।
ক্ষমতা হস্তান্তর নিয়ে জটিলতা চলছে যুক্তরাষ্ট্রে। চলতি সপ্তাহে নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবেন রিপাবলিকান সিনেটররা। তবে এতে বাইডেনের প্রেসিডেন্ট হওয়া ঠেকানো যাবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। এই মাসে যে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে নিত্য নতুন জটিলতার সৃষ্টি হচ্ছে। এখন বলাই যায় যে 6 তারিখ যে কংগ্রেস বসছে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষর যে যৌথ সভা হবে, সেই সভার সভাপতিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এবং ইতিমধ্যে কয়েকজন সিনেটর বলে দিয়েছেন যে তারা এই যে ইলেকটোরাল কলেজের ভোট এবং সেই ভোটেও যে জো বাইডেন বিজয়ী হয়েছেন, সেই বিজয়ীকে তারা চ্যালেঞ্জ করবেন। এবং যেখানে চ্যালেঞ্জ এর আগে কখনো এভাবে হয়নি, এই চ্যালেঞ্জের ফলে কিন্তু পুরো প্রক্রিয়াটা একটু জটিলতার মধ্যে পড়বে। এতে কোনো কাজ হবে না, শুধু বিতর্ক হবে এবং একটু দীর্ঘায়িত হবে। বাট আলটিমেটলি সিস্টেমের এটা সলিউশন দেওয়া আছে যে যখনই কোনো কিছুতে সলিউশন হবে না, তখন কংগ্রেসের হাউস এবং সিনেটের ভোটাভুটি হবে এবং সেই ভোটাভুটিতে ডেফিনেটলি জো বাইডেন প্রেসিডেন্ট হবে। যে 6 জানুয়ারির কথা বলা হচ্ছে যে কংগ্রেস বসছে, এবং সেইখানে কিন্তু সেই দিন ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট তিনি কিন্তু বিশাল এক সমাবেশ দেখেছেন। এবং সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই আশঙ্কা দেখা দিয়েছে যে সেদিন কি ঘটতে যাচ্ছে। সব কিছু মিলিয়ে এক অস্থিরতার মধ্যেই কিন্তু যুক্তরাষ্ট্রের মানুষ বসবাস করছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করতে না পারাটা বাংলাদেশের জন্য হবে হতাশার। তাই ইতিবাচক ক্রিকেট খেলতে চান বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে আজ দেশে ফিরে তিনি জানান, আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা রোমাঞ্চকর হলেও নেই কোনো চাপ। এ সময় সন্তানের আগমন উপলক্ষে দেশবাসীর কাছে দোয়া চান তিনি। এই বিমানবন্দর এমন মুহূর্ত যেন অতি পরিচিত একজন সুপার সাকিবের। এর আগেও বহুবারই ফিরেছেন, তবে এবারের ফেরাটা একেবারেই ব্যতিক্রম। কোনো ঘরোয়া কিংবা নিষেধাজ্ঞার খড়গ নয়। এবার সাকিব ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের গল্প লিখতে। করোনার বেড়া জালে লঙ্কা সিরিজ ভেস্তে গেলেও শেষ পর্যন্ত আসছেন ক্যারিবিয়ানরা। উইন্ডিজকে ধন্যবাদ জানালেন সাকিব। বললেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা চ্যালেঞ্জের হলেও নেই কোনো চাপ। চাপ না, অবশ্যই একটা এক্সপেকটেশন তো থাকে, আমার নিজেরও আছে, সবারই আছে। তো সেই হিসাবে অবশ্যই ট্রাই করব যেন আগের জায়গাতেই থাকতে পারি। বাট সবই বোঝা যাবে যখন আসলে খেলাটা শুরু হবে। অবশ্যই ইজি হবে না আমার জন্য, বাট আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। বেশ কিছু সিনিয়র ক্রিকেটার না আসতে চাওয়ায় কিছুটা খর্বশক্তির স্কোয়াড ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। সাকিব বললেন, ক্যারিবিয়ানদের বিপক্ষে ভালো করতে না পারাটা বাংলাদেশের জন্য হবে হতাশার। যে দুইটা দল দিয়েছে আসলে ওয়েস্ট ইন্ডিজ টিম, আমার কাছে মনে হয় যদি আমরা খুব বেশি ভালো না করি আমাদের জন্য একটু ডিসঅ্যাপয়েন্টিং হবে। তো সেই জায়গা থেকে আমি খুবই আশাবাদী যে আমাদের খুবই ভালো করা উচিত। সবাইকে চমকে দিয়ে 1 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন তৃতীয় সন্তানের আগমনের। উত্তেজনাকে চেপে রেখে এবার দেশবাসীর কাছে চাইলেন দোয়া। থার্ড টাইম অবশ্যই আবার এক্সাইটেড আমি। দেখা যাক, আমি চাই আল্লাহর রহমতে সবার দোয়াতে ইনশাল্লাহ সুস্থ সবলভাবে যেন নতুন মানে পৃথিবীতে আসতে পারে বাচ্চা, এবং সুস্থ সবলভাবে যেন মা এবং বাচ্চা দুজনই থাকতে পারে। 10 তারিখ থেকে শুরু হতে যাওয়া টাইগারদের কন্ডিশনিং ক্যাম্পের আগে মিরপুরে 2-1 দিন ঐচ্ছিক অনুশীলন করার কথা বাংলার এই বিশ্বসেরার। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অক্সফোর্ডের ভ্যাকসিনে চূড়ান্ত অনুমোদন দিল ভারত। ব্যবহার হবে ব্যাপক হারে, শিগগিরই পাচ্ছে বাংলাদেশ। বিতরণ ব্যবস্থাপনা নির্ধারণী চ্যালেঞ্জিং। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।